অরিত্রাণ ভয়ে আর কিচ্ছু বলতেই পারে নাই। ইদানিং সে নিজের ব্যবহারের কারণে নিজেই অবাক হচ্ছে। যেখানে সবাই তাকিয়ে ভয় পায়, তার ভয়ে সবাই কাঁপে, সেখানে সে নিজেই এই মেয়ের ভয়ে শেষ। ভাবা যায় কি ভয়ঙ্কর ব্যাপার। তবে অরিত্রাণের খুব রাগ হচ্ছে ওয়াসিনাথের ওপরে। কেন ওয়াসিনাথ তার সাথে এলো না? রেগে মেগে গাড়ি চালিয়ে অফিসে চলে যায়। আজ প্রথম অরিত্রাণ লেট করে অফিসে এসেছে। তাকে দেখে সবাই অবাক, তবে ভয়ে কেউ কিচ্ছু বলতেই পারল না। অরিত্রাণ হন হন করে নিজের কেবিনে চলে গেল। তারপর চেয়ারে বসে মোবাইলটা বের করে ওয়াসিনাথের ছবি দেখতে শুরু করে। অরিত্রাণ নিজেও জানে না সে এক গভীর মায়ায় জড়িয়ে যাচ্ছে, যেখান থেকে বের হওয়া তার জন্য মহা মুশকিল। অরিত্রাণ ছবি দেখতে ব্যস্ত। হঠাৎ মাধুরী কাঁচের দরজাটা খুলে বিনা অনুমতিতেই ভিতরে ঢুকিয়ে পড়ে। হঠাৎ এমন হওয়ায় অরিত্রাণ একটু বিচলিতই হয়ে পড়ে। মাধুরী সোজা অরিত্রাণের সামনে গিয়ে তার গা ঘেঁষে দাঁড়ায়। সাথে সাথে অরিত্রাণ দাঁড়িয়ে যায়। মাধুরীর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নেয়, তারপর চোখ মুখ লাল করে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। অরিত্রাণ এমন রূপ দেখে মাধুরী ভয় পেয়ে যায়। তারপরেও ও নিজেকে সামলিয়ে বলে ওঠে, আমাকে কেমন লাগছে অরিত্রা? অরিত্রাণ কিচ্ছু বলছে না, সে শুধু তাকিয়ে আছে আগের মতোই। মাধুরী এবার অরিত্রাণের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর তার হাতে এক গুচ্ছ গোলাপ অরিত্রাণের সামনে এগিয়ে গিয়ে বলে ওঠে, অরিত্রাণ, তোমাকে প্রথম দেখায় আমার ভালো লেগে যায়, তবে অনেকবার বলার চেষ্টা করেছি, তবে তোমার দেখা পাইনি, তাই তোমার হোটেলে চলে গিয়েছিলাম। আমি আমার সব উজাড় করে তোমাকে ভালোবেসেছি, আর তুমি প্রতিবার অপমান করেছ। আর না, তোমাকে আমার ভালোবাসতেই হবে। আই লাভ ইউ অরিত্রাণ, তুমি শুধু আমার। অরিত্রাণ এবার খুব জোরে হেসে ওঠে। তার হাসি দেখে মনে হচ্ছে সে এখন পৃথিবীর সব চাইতে হাস্যকর কথা শুনেছে। হাসি থামিয়ে সে বলে ওঠে, অরিত্রাণ কার এটা সে নিজেই ডিসাইড করে। আর অরিত্রাণ খান একবার ব্যবহার করা জিনিস সেকেন্ডবার ছুঁয়েও দেখে না। নাও গেট লস্ট। রাগী গলায় বলে ওঠে। অরিত্রাণের কথা শুনি মাধুরী এবার অরিত্রাণের আরও কাছে আসে। তারপর অরিত্রাণের বুকের বাঁ পাশে হাত দিতে নেয়, কিন্তু পারে না, কারণ তার আগেই অরিত্রাণ মাধুরীর হাত ধরে ছুঁড়ে মেরে বলে ওঠে, একই ভুল বারবার করা তোমার স্বভাব, বাট আমার বারবার দেখার স্বভাব না। গেট লস্ট ফ্রম মাই রুম অ্যান্ড ডোন্ট কেম অ্যাগেইন। ধাক্কা দিয়ে বাইরে বের করতে করতে বলে ওঠে। মাধুরী বুঝতে পারছে অরিত্রাণ রেগে গেছে, এখন কিছু বলে কাজ হবে না। তবে সে অরিত্রাণের কাছে যাওয়ার সময় ওয়াসিনাথের ছবি অরিত্রাণের মোবাইলেই দেখেছে। তার এখন রক্ত মাথায় চড়ে বসেছে, তাই চলে যাওয়া ভালো হবে ভেবেই চলে যায়। এদিকে অরিত্রাণ তার রুমের সব জিনিস ভেঙে ফেলেছে। এটাই একমাত্র তার রাগ কমানোর উপায়। অরিত্রাণের গাড়ি রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে, গ্লাসটা নামানো। সামনের দৃশ্য দেখে অরিত্রাণের মাথায় রক্ত উঠানামা করছে খুব দ্রুত। সবুজ চোখগুলো লাল হয়ে আছে, দেখে মনে হবে রক্ত জমে আছে। রাগে তার সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছে করছে। হঠাৎ সে গাড়ি থেকে নেমে সামনে চলে যায়। তারপর কিছু না বলে হুট করে সামনে থাকা ব্যক্তিকে করে তুলে সোজা গাড়িতে বসিয়ে দেয়। ঘটনাটা এতই তাড়াতাড়ি ঘটেছে যে সামনের ব্যক্তি কিছু বলে ওঠার আগেই অরিত্রাণ গাড়ি পুনরায় স্টার্ট দিয়ে দেয়। গাড়ির স্টার্টের সাউন্ডে পাশের ব্যক্তির হুঁশ হয়। সে কিছু বলতে নেবে তার আগে অরিত্রাণ বলে ওঠে, একা একটা ছেলে এবং একটা মেয়ে একই গাড়িতে আছে। মেয়ে কিছু বলতে চায়, তবে ছেলেটা শুনতে চায় না। ছেলেটার কাছে কষ্টের বা মুখ বাঁধার কিছু নেই, কিন্তু ছেলেটা মেয়েটার মুখ বন্ধ করতে চায়। তাহলে কিভাবে করবে তুমি কি বলতে পারো ওয়াসিনাথ? এক হাতেই ওয়াসিনাথের ঠোঁটে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলে ওঠে। ওয়াসিনাথ অরিত্রাণের এমন আচরণের আগা মাথা কিছুই বুঝতে পারে নাই, তবে তার কথা এগুলোর মানে সে বেশ বুঝতে পেরেছে। তাই সে চুপ করে ঠোঁট উল্টে বসে আছে আর ভাবছে কি হয়েছে বা কেন হয়েছে এতক্ষণ। ওয়াসিনাথ খুবই বিরক্তি নিয়ে অরিত্রাণের দিকে তাকিয়ে আছে, কিন্তু ব্যাটা শয়তান অরিত্রাণের সেদিকে ভ্রুক্ষেপই নেই।
সে তার নিজের মতো গাড়ি চালিয়েই যাচ্ছে। তার ভাব দেখে মনে হবে তার আশেপাশের কোনো ব্যক্তি তো দূর, কোনো প্রাণীও নেই। ওয়াসিনাত কিছুক্ষণ তাকিয়ে থাকে, তার হাতে থাকা আইসক্রিমটা খাওয়া শুরু করে। ওয়াসিনাত খুব মনোযোগ দিয়ে আইসক্রিম খাচ্ছে। ব্যাপারটা কেন যেন অরিত্রাণের মোটেও পছন্দ হয় নাই। তাই সে ওয়াসিনাতের হাতের আইসক্রিমটা ঠাস করে নিয়ে ঠুস করে জানলা দিয়ে ফেলে দেয়। ওয়াসিনাত অরিত্রাণের এতক্ষণের কাজগুলো মেনে নিলেও এবার আর পারে নাই। আইসক্রিমের সাথে নো কম্প্রোমাইজ। তাই সে চিৎকার করেই বলে ওঠে, হেই, আপনার সমস্যা কি? হুট করে এসে কোলে তুলে নিলেন, আবার কোথায় যেন নিয়ে যাচ্ছেন, আবার কথাও বলতে দিচ্ছেন না। আর এখন তো আপনি সব সীমা অতিক্রম করে ফেলেছেন। হ্যাঁ, আমার আইসক্রিম কি ক্ষতি করেছে? আমার আইসক্রিম আপনি কেন ফেলে দিলেন? কি সুন্দর করে বলছিল ও আমাকে, খাও আমাকে খাও। খাইতে কই পারলাম আপনার জন্য? ফেললেন কেন? ফেলেছেন বলেন কেন? কেন? ওয়াই? হাউ? অরিত্রাণের হাতের ওপর দিয়ে তার কলার ধরে ঝাঁকিয়ে ঝাঁকিতে বলে ওঠে। অরিত্রাণ ক্যাবলা কান্তের মতো হাঁ করে তাকিয়ে আছে। তার কাছে নিজেকে এখন অরিত্রাণ খান না, আবুল আবুল মনে হচ্ছে। আসলে এমনটা মনে হওয়ারই কথা। যে অরিত্রাণ খানের ভয়ে সবাই কাঁপাকাঁপি করে, যার কলার ধরা তো দূর, তাকে ভালো করে কথাও বলে না, সেই অরিত্রাণ খানের কলার ধরে রীতিমতো ঝাঁকাতে এই মেয়ে কথা বলছে, তাও আবার সামান্য আইসক্রিমের জন্য। ব্যাপারটা আসলেই আবুলের মতোই, তাকিয়ে থাকার মতো। অরিত্রাণ ওয়াসিনাতের দিকে তাকাতেই তার চোখের সামনে কিছুক্ষণ আগের ঘটনা ভেসে ওঠে। সাথে সাথে তার সবুজ চোখ জোড়া রক্তাক্ত লাল রং ধারণ করে। কিছুক্ষণ আগের ঘটনা। ওয়াসিনাত তার ক্লাস শেষ করে বাইরে এসে রিক্সা খুঁজতে শুরু করে। হঠাৎ তার সামনেই একটা গাড়ি এসে দাঁড়ায়। প্রথমে অবাক হলেও গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসা মানুষটিকে দেখে নিজেকে সামলিয়ে নেয়। অরূপ ওয়াসিনাতের সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে, তুমি এখানে কেন? আসলে অরূপ জানে ওয়াসিনাত এখানে কেন এসেছে। সে তো ওয়াসিনাতকে বাসায় পৌঁছে দিতে এসেছে, তারপরেও না জানার ভান করছে। কারণ ওয়াসিনাত এটা জানলে কখনোই যাবে না। তাই এই নাটক। আমার ক্লাস ছিল, কিন্তু আপনি এখানে কেন? এখানে একটা কাজে এসেছিলাম আর তোমাকে দেখে দাঁড়ালাম। চলো তোমাকে বাসায় দিয়ে আসি। না না, লাগবে না, আমি যেতে পারবো। আমার সাথে ফর্মালিটিস করবা? জবাবে ওয়াসিনাত হাসলো, কারণ সে জানে এই লোক এখন তাকে না নিয়ে যাবেই না, তাই যাওয়াই ভালো। গাড়িতে উঠতে যাবে তার আগেই ওয়াসিনাতের চোখ যায় সামনেই থাকা আইসক্রিম পার্লারের ওপর আটকে যায়। সাথে সাথে নাচতে নাচতে সেখানে চলে যায়, তার সাথে অরূপও। অরূপ মনে মনে খুশি হয়, কারণ আইসক্রিমের বাহানায় সে আরও কিছু সময় ওয়াসিনাতের সাথে থাকতে পারবে। ওয়াসিনাত দুইটা আইসক্রিম নিজের জন্যই নিয়ে নেয়। অরূপ তার দিকে তাকিয়ে আছে, যা দেখি সে বলে ওঠে, সরি, আইসক্রিমের সাথে নো কম্প্রোমাইজ। তুমি খাও, আমি নিয়ে খাচ্ছি, তোমাকে কম্প্রোমাইজ করতে হবে না। ওয়াসিনাত আপন মনেই আইসক্রিম খাচ্ছে। তাকে দেখলে যে কেউ বলবে সে মহান কোনো কাজ করছে। খাওয়ার সাথে সে বকবক করেই চলেছে, নিজে নিজেই বলছে আর খিলখিল করেই হাসছে। আর অরূপ তো মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছে আর ভাবছে, আসলেই মেয়েটা সাধারণের মাঝে অসাধারণ। অরিত্রাণও ওয়াসিনাতের সাথে দেখা করতে এসেছিল, কিন্তু তাকে না পেয়ে ফিরেই যাচ্ছিল। গাড়িতে উঠে এসে ওয়াসিনাত আর অরূপকে হাসতে হাসতে আইসক্রিম খেতে দেখে আর সাথে সাথেই তার মেজাজ গরম হয়ে যায়। অরূপ আইসক্রিমের বিল দিতে গিয়েছে, আর এর মাঝেই অরিত্রাণ ওয়াসিনাতকে কোলে করে নিয়ে আসে। এই যে, আমি আপনাকে বলছি আমার আইসক্রিম কেন ফেলেছেন? কেন? গাড়ি থামান, আমি নামবো। আরে, সমস্যাটা কি আপনার? বাকিটা সবার জানা। এরই মাঝেই অরূপ কল দিয়ে বসে। ওয়াসিনাত ওকে বলে সে এক গুরুত্বপূর্ণ কাজে এসেছে। ওয়াসিনাত একের পর এক প্রশ্ন করেই চলেছে, কিন্তু অরিত্রাণ একটারও জবাবই দিচ্ছে না। কারণ সে জানে এখন সে কিছু বললে তার জমানো রাগটাও বাইরে চলে আসবে, যা সে ওয়াসিনাতকে দেখাতে চাচ্ছেই না। সে নিজেও বুঝতে পারছে না কেন তার এত রাগ হচ্ছে, কেন সে ওয়াসিনাতের পাশে অরূপকে দেখলেই তার এত রাগ হয়, কেন সে ওয়াসিনাতের পাশে কোনো ছেলেকেই ভাবতে পারেই না। কেন কেন এমন হচ্ছে কিছুই তার মাথায় ঢুকছেই না। হঠাৎ গাড়ি থামিয়ে সে বলে ওঠে,
ওয়াসেনাত আমার সাথে আইসক্রিম খাবে? আপনি কি এই কারণে আমার আইসক্রিম ফেলে দিলেন? অবাক হয়েই প্রশ্ন করে। তোমাকে আমি এটা জিজ্ঞেস করিনি। যা করেছি তার উত্তর দাও। না, খাবো না। মাথা ঘুরিয়ে ঠিক আছে, না খেতে চাইলে আর কি করার আছে। আমি ভেবেছি একটা আইসক্রিমের বদলে আরও অনেকগুলো খাওয়াবো। এখন কেউ না খেতে চাইলে তো আর জোর করা যায় না। ড্রাইভিং করতে করতে ওকে খাবো, সালাদ তাড়া। আজ তোকে ফকির বানাই ছাড়বো। মনে মনে সত্যি? হুম। অরিত্রাণ মনে মনে অনেক খুশি হয়। গাড়িটা একটা ছোট আইসক্রিমের দোকানের সামনে আসতেই ওয়াসিনাত চিৎকার করেই বলে ওঠে, আমি এখানে খাবো, গাড়ি থামান। এখানে? কেমন যেন জায়গাটা। আমরা আরও ভালো জায়গায় খাবো, এখানে না। এই, আপনার কথার মানে কি? এই জায়গাটা ভালো না? একদম লাট সাহেবের মতো কথা বলবেন না। আমি এখানেই খাবো, নামেন। অরিত্রাণ বেচারা না চাইতেও এখানে নামতে হলো। সে কখনো এমন জায়গায় খাওয়া তো দূরে দাঁড়ায়ও নাই। সে নাক মুখ ছিটকে দোকানের সামনেই দাঁড়ায়। কেমন যেন লাগছে তার কাছে। আর ওয়াসিনাত, সে তো দারুণ মজায় আছে। রাস্তার পাশে কিছু পথচারী শিশু ছিল, তাদের সাথে কিছু টোকাই ছেলে মেয়ে ছিল। তাদের দেখে মূলত ওয়াসিনাত এখানেই খাবে বলেছে। সে অরিত্রাণকে দাঁড়াতে বলে ওই ছেলে মেয়েগুলোকে ডেকে আনে আর বলে, এরাও খাবে, এদেরও আইসক্রিম খাওয়াতে হবে। রাজি থাকলে বলেন। অবশ্যই। এই এদের সবাইকে আইসক্রিম দাও। দোকানদারকেও উদ্দেশ্য করে বলে ওঠে। বাচ্চাগুলো তো দারুণ খুশি। ওয়াসিনাত তাদের সাথে কথা বলছে আর মাঝে মাঝে তাদের কথা শুনে কিলকিল করে হেসে উঠছে। অরিত্রাণ এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। সে জানে বাচ্চাগুলোকে খাওয়ানোর মাধ্যমে ওয়াসিনাত তার আইসক্রিম ফেলার শাস্তি দিচ্ছে। অরিত্রাণ এটা ভেবেই অবাক হয়, কারণ মাথা থেকে কি করে এত সুন্দর শাস্তির পদ্ধতি আসতে পারে। ব্যাপারটা অবাক হওয়ার মতো। একে একে সবাই আইসক্রিম দেওয়া হলো। সবাই তো খুব খুশি। এই গরমে এই বাচ্চাগুলোরও খুব গরম লাগছিল। তারা ওয়াসিনাতকে বলল, ধন্যবাদ আপু। জড়িয়ে ধরে। আমাকে না, ওই ভাইয়াকে দাও। সেই তো তোমাদেরকে আইসক্রিম দিয়েছে, আমি না। আঙ্গুল দিয়ে ইশারা করে। বাচ্চাগুলো দৌড়ে অরিত্রাণকে জড়িয়ে ধরে। অরিত্রাণ ব্যাপারটায় অনেক অবাক হয়, তবুও ওদের জড়িয়ে ধরে। বাচ্চাগুলো অরিত্রাণকে বলে ওঠে। অনেক ধন্যবাদ ভাইয়া। জবাবে অরিত্রাণ তাদের মাথায় হাত বোলায়। সে ভাবছে যে অরিত্রাণ হালকা ধুলোতেও গাড়ি থেকে নামেই না, সে এই ধুলো জড়িত কাপড় পরা বাচ্চাদেরকে জড়িয়ে ধরেছে। তবে সে অবাক হচ্ছে, তার কেমন যেন এক শান্তি শান্তি লাগছে, যা তার জীবনে সে আগে কখনো ফিলই করে নাই। ওয়াসিনাত বাচ্চাগুলোর গালে চুমু খায়, তারপর তাদের বিদায় দেয়। অরিত্রাণ অবাক হয়ে ওয়াসিনাতকেই দেখছে। বাচ্চাগুলো ধুলো মাখা গালে কি সুন্দর নির্বিকার ভাবে চুমু খেয়েছে। হঠাৎ একটা বাচ্চা এসে ওয়াসিনাতের জামা টেনে ধরে বলে ওঠে, আপু বেলুন নেবেন? ওয়াসিনাত কিছুক্ষণ তাকিয়ে থেকে তার হাতের 4টা আইসক্রিম থেকে একটা ছেলেটার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা নাও, আর আমি বেলুন নিব। বাচ্চা ছেলেটা একগাল হেসে আইসক্রিমটা নিয়ে নেয়। আর ওয়াসিনাত তার ব্যাগ থেকে 2টি 1000 টাকার নোট বাচ্চাটার দিকে এগিয়ে দিয়ে বলে, আমাকে সবগুলো বেলুন দাও। কিন্তু আপু আমার কাছে এত টাকার বেলুন নাই তো। যা আছে সব দাও, আর বাকিটা তোমার উপহার। আমাকে এত সুন্দর একটা হাসি উপহার দেওয়ার জন্য। বাচ্চাটা খুশিতে কেঁদে দেয়। ওয়াসিনাত বুঝতে পেরেছে টাকাটা বাচ্চাটার খুব প্রয়োজন। সে একটু আগে যখন সবাইকে ডাকতে গিয়েছিল, তখন শুনেছে ছেলেটা কাকে যেন বলছে তার মা অসুস্থ। ছেলেটা এবার ওয়াসিনাতকে জড়িয়ে ধরে বলে ওঠে, ধন্যবাদ আপু, অনেক অনেক ধন্যবাদ। এবার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ওয়াসিনাত ছেলেটার চোখ মুছে দিয়ে চুমু খায় কপালে, তারপর বলে ওঠে, নিয়ে যাও। আমি দোয়া করি তোমার মা যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর হ্যাঁ, তোমার মা কি বলিও আমার মার জন্য দোয়া করতে, সাথে তুমিও করিও। মায়ের খেয়াল রেখো। মাথায় হাত বুলাতে বুলাতে। করব আপু, অনেক দোয়া করব, সাথে তোমার জন্য করব। এবার আসি। আচ্ছা। বেলুনগুলো নিয়েই ওয়াসিনাত এবার অরিত্রাণের পাশেই দাঁড়ায়। অরিত্রাণ এখনো হাওয়ার মতো তাকিয়ে আছে। সে আর অবাক হতে পারছেই না।
মেয়েটা আসলে অসাধারণের ওপরেই কিছু থাকলে ও সেটা। অরিত্রাণ সবটাই দেখেছে, আর এখন সে ভাবছে। ওয়াসিনাতের ধাক্কায় তার হুঁশ আসে। ওয়াসিনাত বলে ওঠে, আমার সাথে যাবেন ওই মাঠে? হাত দিয়ে রাস্তার পাশের মাঠে ইশারা করে। ওই মাঠে কেন? আমার একটা শখ আছে, আইসক্রিম খাবো আর বেলুন হাতে রাস্তার পাশে থাকা দিগন্ত জোড়া মাঠে কিছু সময় কাটাবো। দেখেন, আইসক্রিমও আছে, সাথে বেলুন, আর রয়েছে মাঠ। তাই বলেছিলাম। আসলে আপনি আমার সাথে আছেন তো, তাই জিজ্ঞেস করেছি। আপনি না যেতে চাইলে নাই, আমি যাব। বলেই বেলুনগুলো হাতের কবজিতে বেঁধে নেয়। দাঁড়াও, বিল দিয়ে আসি। কেমন লেগেছে শাস্তি আমার আইসক্রিম ফেলার? আমার লাইফের বেস্ট, অসাধারণ শাস্তি। বলেই বিল দিতে চলে গেল। ওয়াসিনাত এবার ভাবার মতো দাঁড়িয়ে আছে। আসলে ভাবছে, শাস্তি কেমনে বেস্ট আবার অসাধারণ হতে পারে? ব্যাপারটা আসলে ভাববার বিষয়। অরিত্রাণ বিল দিতে গিয়ে পড়েছে মহা বিপদে। কারণ তার কাছে ক্যাশ টাকাই নেই, আছে সব কার্ড। আর দোকানে ছিঁড়ে দেখেই বোঝা যায় এখানে কার্ড দিয়ে কিছুটাও হবে না। তাই না পারছে নিজের দামি লাখ টাকার ঘড়ি দোকানদারকে দিয়ে দেয়। দোকানদার তো মহা খুশি। বিল দিয়ে মানে ঘড়ি দিয়ে আবার ওয়াসিনাতের কাছে এসে বলে, চলো। যাব, আগে আপনার ব্লেজার খুলেন। কেন? আমি বলেছি তাই, না খুলে আপনাকে আমার সাথে নিব না। ওকে, খুলছি। খুলতে খুলতে এবার শার্টের ইন খুলেন। আবার ইন কেন? আপনি বেশি কথা বলেন, যা বলছি তা করেন, না হলে ওকে ওকে, খুলছি। ইন খুলতে খুলতে এবার ব্লেজারটা গাড়িতে রেখে আসেন। অরিত্রাণ তাই করলো। আবার এসে ওয়াসিনাতের কাছেই দাঁড়ালো। ওয়াসিনাত আবার বলে উঠে, এবার হাতে ভাঁজ করেন। অরিত্রাণ হাতা ভাঁজ করে ফেলে। এবার ওয়াসিনাত একটু উঁচু হয়ে অরিত্রাণের গোছালো তুর্কি স্টাইলের চুলগুলো এলোমেলো করে দিল, দিয়ে বলে ওঠে, ওয়াও, আপনারই যা জোস লাগতেছে, কি বলবো। এবার চলেন। অরিত্রাণ হাবার মতো ওয়াসিনাতের সাথে হাঁটতে শুরু করে। আসলে অরিত্রাণকে জোস লাগছে। সাদা শার্ট সাথে কালো প্যান্ট, তার ওপর ওয়াসিনাতের করিয়ে দেওয়া স্টাইলে অসাধারণ লাগছে। তাদের দেখেই এক অসাধারণ প্রেমিক জুটি লাগছে। ওয়াসিনাতের এক হাতে দুটি আইসক্রিম আর অন্য হাতে একটা, যেটা সে কিছুক্ষণ পর পর তার ঠোঁট জোড়া দিয়ে চুষিয়ে চুষিয়েই খাচ্ছে। তার ওপর হাতের কবজি দিয়ে বাঁধা বেলুনগুলো উড়ছে। জাস্ট এক কথায় অপূর্ব। মাধুরী বাসায় গিয়ে সব ভাঙচুর শুরু করে। তার মাথা খুব গরম হয়ে আছে। বাড়ির কাজের লোকেরা তার কাছে যেতেই ভয় পাচ্ছে। তাকে কেউ আটকাতে পারছেই না। এক প্রকার তাণ্ডব চলছে। ওয়াসিনাত আর অরিত্রাণ দিগন্ত জোড়া মাঠে বসে আছে। চারিপাশে সবুজের সমারোহ। অরিত্রাণ এই প্রথম এভাবে বসে আছে, খোলা আকাশের নিচে ঘাসের ওপরে। ব্যাপারটা তার কাছে খুব অদ্ভুত মনে হচ্ছে। তবে ওয়াসিনাতকে পাশে পেয়ে তার সব অদ্ভুত লাগা অসম্ভব ভালো লাগায় রূপ নিয়েছে। অরিত্রাণ এক নজরে ওয়াসিনাতের দিকে তাকিয়ে আছে। সূর্যের এক ফালি রোদ এসে পড়েছে ওয়াসিনাতের মুখে। গালগুলোতে লাল লাল আবার সমারোহ। নাকটা টুকটুকে লাল হয়ে আছে। হিজাবের ওপরে হলুদ কাঠগোলাপটি রোদের আলোয় চিকচিক করছে। এত সুন্দর মেয়ে অরিত্রাণ তার জীবন দশায় আর দেখেই নাই। যেমন তার নাম তেমন তার গুণ। আসলেই সে সৌন্দর্যে মণ্ডিত। অরিত্রাণের ইচ্ছে করছে আইসক্রিম হতে। যদি সেই আইসক্রিম হতে পারত, তবে তো সে বারবার ওয়াসিনাতের নরম কোমল লাল টুকটুকে ঠোঁট জোড়া চুষিয়ে দিতে পারত। তার ভীষণভাবে ওয়াসিনাতের লাল লাল আভার গালে চুমু খেতে ইচ্ছে করছে। হঠাৎ ওয়াসিনাতের প্রশ্নেই অরিত্রাণ ভাবনার জগৎ থেকেই ফিরে আসে। ওয়াসিনাত বলে ওঠে, এই আপনার নামটা কি? আজ 2 দিন হয়েছে আপনার সাথে দেখা হয়েছে, অথচ আমি আপনার নামটাই জানি না। আমি কি আবাল? অরিত্রাণ কি বলবে ভেবেই পাচ্ছে না। ও হ্যালো মিস্টার, আপনাকে নাম জিজ্ঞেস করেছি আর আপনি এমন একটা ভাব দেখাচ্ছেন, মনে হয় আমি বলেছি সৌরজগতে কত হাজার নক্ষত্র আছে। বলেন, নিজের নাম বলতে এত সময় লাগার কি আছে? আরে আমি তো খলিল স্যার না, যে আপনাকে কিছুক্ষণ আগে এক থাপ্পড়ে আপনার নাম ভুলিয়ে দিয়েছি। আর এখন জিজ্ঞেস করছি দেখে আপনি পারছেন না।
এমন ক্যাবলার মতো তাকিয়ে আছেন কেন? ওয়াই? অরিত্রাণ এখনও তাকিয়ে আছে। সে ভাবছে যদি ওয়াসেনা তার নাম জেনে যায় তবে কি তার সাথে আর এখনকার মতো মিশবে না? না, এমনটা ভাবতেই কেমন যেন অজানা ভয় তাকে গ্রাস করছে। না, সে বলবে না তার নাম, বলবে না, কিছুতেই না। আচ্ছা, তাহলে কি বলবে? কিছুই মাথায় আসছে না। হুট করে সে বলে বসে, আমার নাম নাই। হোয়াট? আপনার নাম নেই? এটা আবার কেমন নাম? আরে আমার কোনো নাম নাই, তুমি চাইলে একটা নাম দিতে পারো। আমি আপনার কি নাম দিব? যা খুশি। যা খুশি একটা আবার কেমন নাম? আরে তোমার যা খুশি দাও। কি আক্রু? আপনার নাম কি মিস্টার আক্রু? কেমন হলো? হোয়াট, এটা আবার কেমন নাম? আরে রাগেন কেন? আপনি যেমন আপনার নামও তেমন দিলাম। বুঝলেন না তো? আচ্ছা বুঝিয়ে বলি। এই 2 দিন আমি আপনাকে একবারও হাসতে দেখি নাই। কেমন যেন আক্রু আক্রু ভাব আপনার মধ্যে, তাই এই নাম দিয়েছি। তবে চিন্তা করবেন না, আমার আবার নিক নেম চেঞ্জ করার অভ্যেস আছে। বলেই খিলখিল করে হেসে ওঠে। অরিত্রাণ তো এতেই ফিট। আর কি লাগে? এবার যদি ওয়াসেনাথ অরিত্রাণকে পৃথিবীর সব চাইতে বাজে নাম দিয়েও এভাবে খিলখিল করে হেসে ওঠে, অরিত্রাণ এতেও কিচ্ছু মনেই করবে না। তার কাছে এখন পৃথিবীর সব চাইতে দামি জিনিস এই হাসি। ওয়াসেনাথের প্রশ্নে অরিত্রাণের ঘোর কাটে। মিস্টার আক্রু, আপনি কি ওই পরিত্রাণের অফিসে জব করেন? অরিত্রাণ কিছুক্ষণ হাওয়ার মতো তাকিয়ে থেকে মাথা নাড়িয়ে জবাব দিল। হুম। ওয়াসেনাথ কিছুটা বিরক্তি নিয়েই বলে ওঠে, ওই গরু পরিত্রাণের অফিসে আপনারা কিভাবে কাজ করেন আল্লাহ জানে। যেমন ফালতু অফিস তেমন তার বস। অরিত্রাণ কি বলবে বুঝতেই পারছে না। পৃথিবীর মধ্যে মনে হয় ওই একমাত্র ব্যক্তি যে কিনা নিজের বদনামি নিজে সাদরে গ্রহণ করছে। বেচারা অরিত্রাণ বাবু। অরিত্রাণের মনে এখন এটা প্রশ্ন, কেন ওয়াসেনাথ তাকে এত অপছন্দ করে? তাই প্রশ্নটা করেই বসলো। তুমি আমাকে না, মানে আমাদের বস অরিত্রাণকে এত অপছন্দ করো কেন? সে কি তোমার কোনো ক্ষতি করেছে? আর বলেন না, শালার জন্য আমরা আব্বুর কাছ থেকে এত দূরে থাকি। মানে? আরে চিৎকার করেন কা, বলতেছি তো। আসলে আমার আব্বু খান গ্রুপে জব করে। আব্বু আগে আমাদের সাথে ঢাকায় থাকতো, কিন্তু ওই পরিত্রাণে এসে তাকে সিলেট পোস্টিং দিয়েছে। আব্বু অনেকবার চেষ্টা করেছে আসতে, বাট হালা আসতেই দেয় না। এটা হচ্ছে প্রধান এবং মুখ্য কারণ। অরিত্রাণ হাঁ করে তাকিয়ে আছে। আসলে সে এমন কিছুই করেই নাই। আর এসব বদলির ব্যাপারে সিদ্ধান্ত ব্রাঞ্চ ম্যানেজাররা নেয়। সে এসব ছোটোখাটো ব্যাপার ভেবে কখনো এভাবে নজর দেয়ই না। আর ওয়াসেনাথের বাবা তার কোম্পানিতেই চাকরি করে এটা ভেবেও সে কিছুটা অবাক হয়। আসলে তার দেশ বিদেশ মিলিয়ে যত কোম্পানি রয়েছে সব জায়গায় কম করেও 4-5 লাখ লোক কাজ করে। এত স্টাফদের খবর রাখা সহজ না। তবে ওয়াসেনাথের ধারণা সেই দোষী। অরিত্রাণ বলে ওঠে, তোমার বাবার নাম কি? ও জেনে আপনি কি করবেন? না, আসলে তোমার পরিবারের সম্পর্কে আমি তেমন কিছুই জানি না, তাই বলছিলাম আর কি। ও আচ্ছা, আমার নাম ওয়াসেনাত বিনতে তানবীর। আব্বুর নাম মোহাম্মদ তানবীর, আম্মুর নাম মাদিয়া ইসলাম, আর 2 ভাইয়ের নাম আলী বিন তানবীর, আসিফ বিন তানবীর। এবার আপনার পরিবারের সম্পর্কে বলেন। ওয়াসেনাথের প্রশ্নে অরিত্রাণ চমকে ওঠে। তার মুখ সাদা থেকে লালে রূপ নিতে শুরু করে। সবুজ চোখগুলো লাল রং ধারণ করে। ওয়াসেনাথ এটা দেখে কিছুটা ভয় পেয়ে যায়। অরিত্রাণ তার চোখ মুখ শক্ত করেই বলে ওঠে, শুধু দাদাজান আছে, তিনি আমেরিকা থাকে। নিচের দিকে তাকিয়ে। ও, আপনার বাবা মা? কথাটা বলেই জিভ কাটে। আসলে সেই বলতে চাইই নাই, মুখ ফসকে চলে এসেছে। মারা গেছে। তার মারা গেছে। ওয়াসেনাথ অরিত্রাণের এমন রূপ দেখে প্রচণ্ড ভয়ই পেয়ে গেছে। ওয়াসেনাথ এক প্রকার ভয়ে কাঁপছে। এত রেখে কথা বলতে সে কখনো কাউকে দেখেই নাই। অরিত্রাণ নিজেকে সামলাতে পারছেই না, তাই নিচের দিকে তাকিয়ে আছে। অনেক সময় হয়ে গেছে অরিত্রাণ কোনো কথা বলছেই না। তাই ওয়াসেনাথ বলে ওঠে, আমাদের যাওয়া উচিত। অরিত্রাণ ওয়াসেনাথের এমন ভয়েস শুনে নিজেকে ঠিক করে ওয়াসেনাথকে বলে ওঠে, সরি, আসলে থাক, বলতে হবে না, সমস্যা নেই। বাবা মা সবার কাছে অতি প্রিয়জন।
তাই তাদের ব্যাপারে মৃত্যুটা আসলেই কষ্টের। আরে, আমার এক স্যার ছিল, তিনি এক অদ্ভুত মানুষ ছিলেন জানেন। আমরা তাকে কি বলে ডাকতাম? আচ্ছা, না বলে কিভাবে জানবেন? আমরা তাকে গদু ডাকতাম। আরে, উনি যেমন স্ট্রং ছিলেন তেমন উড়াধুরা মায়ের দিতেন। তার ধারণার মধ্যে মরতে তো সবাইকেই হবে, তাহলে এত কান্নাকাটির কি আছে? অবাক হওয়ার বিষয়, ওনার বাবা মারা গেছে যখন উনি অবাক হওয়ার বিষয় ওনার বাবা মারা গেছে তখন উনি একটুও কাঁদে নাই। তাই মন খারাপ করে কিছু নাই। একদিন আপনাকে আমাকে সবাইকে যেতে হবে। আচ্ছা চলেন, আমরা একটু হাঁটি। আপনার জুতা খোলেন। নিজেরটা খুলতে খুলতে বলি, জুতা কেন? আমি বলছি তাই। অরিত্রানের খুব আনইজি লাগছে। সে কখনো জুতা খুলে হাঁটেই নাই। হোটেলে হোক বা বাইরে, সব জায়গায় সে জুতা পরেই ঘুরে। অরিত্রান হাঁ করে ওয়াসিনাদের থপথপে সাদা পায়ের দিকে তাকিয়ে আছে। আসলে এই প্রথম সে কোনো মেয়ের পা এত আগ্রহ নিয়েই দেখছে। কোনো মেয়ের পা এত সুন্দর হতে পারে এটা তার জানাই ছিল না। সে এক নজরে তাকিয়ে আছে। তাই ওয়াসিনাত বলে ওঠে, আরে, আমার পায়ের দিকে তাকিয়ে থাকতে বলিনি, জুতা খুলতে বলেছি। খুলছি তো, চিৎকার করছো কেন? অরিত্রান নিজের জুতা খুলছে আর ওয়াসিনাত অরিত্রানকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ছেলেটার মনে অনেক কষ্টও জমে আছে, কিন্তু কি কষ্ট বা কষ্টের উৎস কি তা ওয়াসিনাতের জানা নেই। তবে সে অরিত্রানের চোখে লুকিয়ে থাকা কিছু একটা দেখেছে, তাই তো এত কথা বলে তার মন ভুলাতে চেয়েছে। আর এখন তার মন ভালো করার জন্যে নতুন ফোন দিয়ে আসছে। কেন যেন প্রথম দেখায় অরিত্রানের মনের আর্তনাদগুলো তার মনকে ছুঁয়েছে। তাই তো যেই মেয়ে তার পরিচিত ছেলেদের সাথে কথাই বলে না, সে কিনা অপরিচিত ছেলের সাথে ঘুরছে। ব্যাপারটা অদ্ভুত, শুধু অদ্ভুত না, ভীষণ রকমের অদ্ভুত। তবে কেন যেন এই অদ্ভুত ব্যাপারে ওয়াসিনাতের তেমন ইন্টারেস্টই নাই। সে এই রহস্যময় লোকটাকে জানতে যায়। অরিত্রানের ডাকে ওয়াসিনাত তার দিকে তাকায়। জুতা খোলা শেষ, এবার বলেন কি করব মায়া রানী? ওই, আমার নাম ওয়াসিনাত, নট মায়া রানী। বুঝলাম। এবার বলো কি করব। জুতা তো খোলালে। পায়ের দিকে তাকিয়ে ওয়াসিনাত অবাক চোখে অরিত্রানের পা দেখছে। ছেলেটার সব কিছু অসাধারণ সুন্দর। আল্লাহ হয়তো নিখুঁত মানুষ বানায়, সব সম্ভব আল্লাহর দুনিয়ায় বলে কথা। হালকা হেসে বলে ওঠে, আপনি কিন্তু অসম্ভব সুন্দর, তবে সুন্দর জিনিসে ভেজাল বেশি জানেন। অরিত্রান কিছু বলল না, কারণ তার মাঝে যে কত ভেজাল আছে সে এটা খুব ভালো করেই জানে। তবে ওয়াসিনাত তো অনেক সুন্দর, তবে তার জীবনচক্র ঘুরে তো সে কোনো ভেজাল খুঁজেই পায় নাই। আসলে প্রবাদগুলো মাঝে মাঝে কিছু ব্যাপারে কাজ করে না। চলেন এবার ঘাসের বুকে হাঁটি। অরিত্রান এক দৃষ্টিতে তার সামনে নীলাভ চোখে সবুজ ফেরি পরীকেই দেখছে। রোদের আলোয় কি অপরূপ সুন্দর লাগছে মেয়েটাকে। অরিত্রানের এখন ওয়াসিনাতকে কাটা পেয়ারা মনে হচ্ছে। চারপাশেই সবুজ আর মাঝখানে সাদার সাথে হালকা লালের মিষ্টরির মুখশ্রী, ঠিক কোনো যেন একটা কাঁটা পেয়ারা। অরিত্রানের এখন ওয়াসিনাতের লাল লাল গালে কামড় বসাতে ইচ্ছে করছে। ইদানিং অরিত্রান নিজের ইচ্ছেগুলোর কথা ভেবে অবাক হয়। আগে তো তার এমন ইচ্ছে ছিল না, তবে যখন থেকে এই মেয়ে তার অভিশপ্ত জীবনে এসেছে তবে থেকেই তা পাপ মুক্ত, অভিশাপ মুক্ত মনে হচ্ছে। কেন? এর উত্তর প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছে অরিত্রান, তবে মিলছে না। আবার সে ভাবে খুঁজে কি হবে, বেশ তো আছে। ওয়াসিনাত আকাশের দিকে তাকিয়ে হাঁটছে আর অরিত্রান ওয়াসিনাতের দিকে তাকিয়ে তাকিয়ে। খালি পায়ে হাঁটতে যে এত ভালো লাগে এটা অরিত্রানের জানাই ছিল না। কেমন যেন সম্পূর্ণ শরীরে শীতলতা বিরাজ করছে। সে ভাবছে এই মেয়ে তাকে কত কিছুই না জানিয়েছে, 2 দিনেই তার জীবনটা বদলে দিয়েছে। হঠাৎ ওয়াসিনাত নিচে বসে ঘাস আর কিছু হলুদ ফুল জোগাড় করে অরিত্রানকে সামনে এসে দাঁড়ায়। তারপর আবার কি যেন ভেবে মন খারাপ করে চলে যেতে চায়। অরিত্রান তার হাত ধরে বলে ওঠে, কি হয়েছে? আপনার শাড়ি পকেট নেই কেন? কোচু ভালো লাগে না? থাকলে কি হতো শুনি? এই ফুল আর এই ঘাসগুলো একসাথে মুড়িয়ে সুন্দর ছোট তোড়া বানিয়ে আপনার পকেটে গুঁজতে পারতাম। অরিত্রান হাঁ করে তাকিয়ে আছে। সে কি বলবে বুঝতেই পারছে না। এরই মাঝে ওয়াসিনাত চিৎকার করে বলে ওঠে, পেয়েছি।
কি? গাঁথার উপায়, মানে এগুলো লাগানোর উপায় পেয়েছি। বলেই নিজের হিজাব থেকে একটা পিন নিয়ে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়িয়ে অরিত্রাণের বুকের বাঁ পাশে হাত রাখে। অরিত্রাণ অবাকের উপর অবাক হয়ে তাকিয়ে আছে। তার হার্টবিট দ্রুত গতিতেই চলছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এমন তো আগে হয় নাই। কেন যেন মনে হচ্ছে তার ক্ষত বিক্ষত হৃদয় কেউ তার কোমল হাতের শীতল স্পর্শ দিয়েছে, যা তার মনকে উথাল পাথাল করে তুলছে। ওয়াসিনাত অতি যত্নের সাথে অরিত্রাণের শার্টের বাঁ পাশে বুকের ওপর ঘাস আর ফুলের সংমিশ্রণে তৈরি সুন্দর জিনিসটি লাগিয়ে দেয়। এবার একটু সরে এসে দেখতে থাকে কেমন লাগছে। আসলে চমৎকার লাগছে। সাদা শার্টের ওপর সবুজ আর হলুদের প্রকৃতির ছোঁয়া। অরিত্রাণ এখনও স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। ওয়াসিনাতের হালকা ধাক্কায় তার হুঁশ আসে। এবার ওয়াসিনাত বলে ওঠে, সুন্দর লাগছে, চলেন এবার যাওয়া যাক। যাওয়ার কথা শুনে অরিত্রাণ চকচক করা মুখটা মলিন হয়ে এলো। আসলে সে ওয়াসিনাতকে ছেড়ে যেতেই চায় না, তবুও যেতে হবে। তাই তারা আবার হাঁটা শুরু করলো। আজকের দিন অরিত্রাণের জীবনে বেস্ট দিন ছিল। গাড়ির সামনে এসে দরজা খুলে দিল। ওয়াসিনাত উঠে বসে পড়ে। অরিত্রাণও ড্রাইভিং সিটে বসে পড়ে। ওয়াসিনাত বেলুনগুলো গাড়ির পিছনের সিটে রেখে দেয়। চারপাশে আজানে ধ্বনি ভেসে আসছে। ওয়াসিনাত হঠাৎ বলে ওঠে, গাড়ি থামান। কেন? আজান দিচ্ছে আর সামনে মসজিদ আছে, যান আপনি নামাজ পড়ে আসেন, আমি বাসায় পড়বো। আপনি যান, আমি অপেক্ষা করব। অরিত্রাণ পড়েছে মহাবিপদে। নামাজের সব নিয়ম সে জানে, তবে বড় হওয়ার পর সে কখনো নামাজ পড়েই নাই। সারাদিন অফিস, মডেলিং, পার্টি ইত্যাদি আজে বাজে জিনিস নিয়ে বিজি ছিল। আর এখন ওয়াসিনাত বলছে তাকে নামাজ পড়তে যেতে। সে ভাবছে এখন কি করবে। এর মাঝেই ওয়াসিনাত বলে ওঠে, কি হলো, যাচ্ছে না কেন? যাচ্ছি, তুমি বসে থাকো, গাড়ি থেকে বাহিরে আসবা না। ওকে। অরিত্রাণের কাছে আর উপায়ই নাই। আল্লাহর ডাকে এবার তাকে সাড়া দিতেই হবে। তাই নামাজ পড়তে চলে গেল। আজ অনেক বছর পরেই নামাজ পড়ে অরিত্রাণের মনে এক অন্য রকমের ভালো লাগা কাজ করছে। ওয়াসিনাত গাড়িতেই ঘুমিয়ে গেছে। অরিত্রাণ এটা দেখে খানিকটা অবাক হলেও খুশিই হলো, কারণ নামাজ পড়ার জন্যই আল্লাহ তাকে পুরস্কার হিসেবে ওয়াসিনাতের ঘুমন্ত মুখ দেখার সুযোগ করে দিয়েছে। বাকি পথ ওয়াসিনাতের মুখ দেখে আর ড্রাইভিং করেই কেটে যায়। ওয়াসিনাতের বাসার সামনে আসতেই অরিত্রাণের কেমন যেন শূন্যতা ফিল হচ্ছে, যা কাল রাতেই হয়েছিল। সে অনেকক্ষণ ওয়াসিনাতের দিকে তাকিয়েই ছিল। তারপর ওয়াসিনাতকে ডাকতেই উঠে বসে। তারপর বেলুনগুলো নিয়ে নেমে যায়। যাওয়ার আগে বলে ওঠে, থ্যাংক ইউ আইসক্রিমের জন্য। অরিত্রাণ শুধু তাকিয়েছিল, কিছু বলে নাই। ওয়াসিনাত গেটের ভিতরে চলে গেলে অরিত্রাণ হোটেলে চলে যায়। অরিত্রাণ শুধু তাকিয়েই ছিল, কিছু বলে নাই। ওয়াসিনাত গেটের ভিতরে চলে গেলে অরিত্রাণ হোটেলে চলে আসে। হোটেলে ঢুকতেই সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। দেখে মনে হয় এলিয়েন দেখছে। রিমন দৌড়ে এসে বলে ওঠে, ভাই কই ছিলি তুই? আমি তো চিন্তা আর বলতে পারলো না। অরিত্রাণের পা থেকে মাথা পর্যন্ত দেখি সাথে সাথে চিটপটাং, মানে সেন্সলেস। অরিত্রাণ অবাক হলো না, কারণ হোটেলের নিচে বড় আয়নায় নিজেকে দেখে সে নিজেই অবাক হয়েছে। মেয়েটা তাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে। এটা ভেবেই হালকা হাসল। হোটেলের স্টাফ, অরিত্রাণের বডিগার্ড সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তাদেরও সেন্সলেস হতে ইচ্ছে করছে। তবে যদি তারা এমন করে তবে হোটেলের একমাত্র মালিক মানে অরিত্রাণ খান তাদের চাকরি নট করে দিবে। ওয়াসিনাত বাসায় গিয়ে তার মাকে সব খুলে বলে। তার মা প্রথমে চিন্তিত হলেও পরে বুঝতে পারে, ভাবে ছেলেটা খারাপ না, তা না হলে কত কিছুই করতে পারতো তো। ওয়াসিনাতের মা বাবা তাকে নিজের মতো চলতে দেয়। তারা তাদের মেয়েকে এমনভাবে গড়ে তুলেছে যে তাদের নিজের মেয়ের উপর আস্থা আছে। তারা জানে ওয়াসিনাত খারাপ পথে চলার মতো মেয়েই না। ওয়াসিনাত খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে যায়। আজ খেতে খেতে দেরি হয়ে গেছে। তার ওপর আজ বাচ্চাদের পড়াতে যেতে হবে, তাই একটু বিশ্রাম নিচ্ছে। রিমনের কথায় এক বালতি পানি ঢেলে দেয় অরিত্রাণ।
সাথে সাথে রিমন লাফিয়ে উঠে বলে, ভাই তোর এত পরিবর্তন দেখে আমি পাগল হয়ে যাব। পাগল হতে হবে না, তাড়াতাড়ি তানভীর নামের স্টাফকে সিলেট থেকে ঢাকায় ট্রান্সফার করার ব্যবস্থা করো। কেন? বেশি কথা পছন্দ না, জানিস তো। হুম, কেন ভাই? ওই মেয়ে যে ননস্টপ বকবক করে, তারটা কেমন পছন্দ হয়? কিছু বললি? না না, কিছু না। তাহলে যা, চেঞ্জ করে আয়, খাবো একসাথে। একসাথে? হুম। রিমন সেন্সলেস হতে হতে টায়ার্ড, তাই আর নিতেই পারছে না। সে বোকার মতো অরিত্রাণের কথাগুলো খাবার খায় তার সাথে। অরিত্রাণ রুমে এসে নিজেকে আয়নায় দেখছে আর ভাবছে ওয়াসিনাতেই কথা। হঠাৎ মনে পড়ে যায় ওয়াসিনাত তার বুকের বাঁ পাশে হাত দিয়েছিল, আর মনেই তার হাত তার বুকে চলে যায়। তারপর ফুল ঘাস আর পিনটা খুব যত্নে নিজের কাছে রেখে দেয়। তারপর রেডি হয়ে অফিসের জন্য কিছু কাজ করে নেয়। আজ আবার তার মিটিং আছে 5টা বাজে, তাই ল্যাপটপে কাজ করে মিটিংয়ে চলে যায়। ওয়াসিনাত বাচ্চাদের পড়িয়ে বাসায় এসে না খেয়ে ঘুমিয়ে যায়। তার মা হাত রাতে তার রুমে এসে খাটিয়ে বসে পড়ে। তারপর ওয়াসিনাতকে কিছুক্ষণ ডাকে। মায়ের ডাকে সে হালকা নড়ে চড়ে মায়ের কোলে মাথা রাখে। এটা হলো পৃথিবীর সব চাইতে শান্তির স্থান। তার মা হালকা হেসে মাথায় হাত বুলোয়। কতদিন মেয়েটার মুখটা দেখেই না ভেবেই তার চোখ ভিজে আসে, আবার তার শাড়ির আঁচল দিয়ে মুছে দেয়। মিটিং শেষ করে আসার সময় অরিত্রাণের সাথে মাধুরীর দেখা হয়। অরিত্রাণ পাশ কাটিয়ে চলে যেতে নেয়। সাথে সাথে মাধুরী বলে ওঠে, পাথরের বুকে কি ফুল হয়? অরিত্রাণ কোনো কথা বলেই নাই। সে এই মেয়ের সাথে কথা বলতে চায়ই না। যে মেয়ে নিজের সব চাইতে মূল্যবান জিনিস সহজেই দান করতে পারে, সেই মেয়ে কেমন তা অরিত্রাণের জানা। হ্যাঁ, সে মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করত, তবে মেয়েগুলো নিজেই তার কাছে আসে, সে কাউকে নিয়ে আসে না। অরিত্রাণ নিজের সাদা শার্ট জড়িয়ে শুয়ে আছে, সাথে একটা লাল শাড়ি। সাদা সাথে ওয়াসিনাতের ছোঁয়া আছে, আর লাল শাড়ি তার অতীতের ছোঁয়া। এক ছোঁয়া তার জীবনকে বদলে দিচ্ছে, আর অন্য ছোঁয়া তাকে তার মনের দিক থেকে ধ্বংস করে দিয়েছে। এক ছোঁয়া তার মনকে পাথরের রূপ দিয়েছে, আর অন্যটা তার মনকে কি রূপ দিতে চাচ্ছে তা তার অজানা। লাল শাড়িটা ছুঁড়ে নিচে ফেলে দিয়ে শার্ট জড়িয়ে শান্তির নিঃশ্বাস নেয়। রিমনকে অরিত্রাণ বলে দেয় তার রুমে যাতে আর কোনো মেয়েকে না পাঠায়। সে তার শান্তি অন্য জায়গায় খুঁজে পেয়েছে। ওয়াসিনাত অবাক, আসলে অবাক বললেই ভুল হবে, সে ভয়াবহভাবে অবাক তার সামনে ঘটে যাওয়া ঘটনা দেখে। ওয়াসিনাত তার বাবার চাইতে বয়স বেশি হবে এমন একজন পুলিশকে ইট দিয়ে তেড়ে যাচ্ছে। অরিত্রাণের মাথায় এটাই আসছে না, কেন এমন করছে, কেন আবার মারার জন্যে। এই সামান্য কথা কেন যে অরিত্রাণের মাথায় আসছে না কে জানে। তবে সে ভাবছে, হিজাব পরা অতি সুন্দরী এবং ভদ্র একটা মেয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে এমন করার মানে কি? ব্যাপারটা অবাক হওয়ার মতো। ওয়াসিনাতের মতো মেয়ে যে কিনা সকল মানুষকে সম্মান করে, সে কেন তার বাবার চাইতে বয়সে বড় লোককে মারতে যাচ্ছে? কেন কেন হোয়াই হাউ? অরিত্রাণ তার উত্তর পাওয়ার আগেই ওয়াসিনাত তেড়ে যাচ্ছে। না পারতেই অরিত্রাণ ওয়াসিনাতের কাছে গিয়ে তার পিঠ অরিত্রাণের বুকের সাথে লাগিয়ে তার কোমর পিছিয়ে তাকে কিছুটা উপরে তুলে আটকাতে চেষ্টা চালাচ্ছে। ওয়াসিনাতকে থামানো সহজ ব্যাপার না, সে তো নিজের মতো হাত পা ছোড়াছুড়ি করেই চলেছে, আর হাতের ইটটা বাড়িয়ে বাড়িয়ে চিৎকার করেই বলছে, ওই ছাড় ছাড়, আমায় আজ এই বুড়া শয়তানকে আমি নিজের হাতে মারমো, শালা কুত্তার জাত। আরে ছাড় আমায়, শকুনের জাতকে তো আমি খুন করবো, শালা কুত্তা বিলাই অসভ্য বেয়াদব বৈরাগা। কিরে ভাই ছাড় না। আর তুমি এমন করছো কেন? ভার্সিটির সামনে এমন মারামারি করছো, তাও বয়স্ক লোকের সাথে। সমস্যা কি তোমার? ওয়াসিনাতকে ঘুরাতে এই আপনার সমস্যা কি? সব সময় আমার পেছনে পেছনে কি? ওই কুত্তা জাতকে তো আমি। বলেই হাতের ইটটা ছুঁড়ে মারে লোকটার দিকে। লোকটি সরে যাওয়ায় তার গায়ে লাগে নাই। অরিত্রাণ হতবাক, সে এমন কিছুই ওয়াসিনাতের কাছে আশা করে নাই। সে ভাবতেই পারছে না ওয়াসিনাতের মতো এত নরম মনের মেয়ে এমন কিছু করতে পারে। ওয়াসিনাত অনবরত অরিত্রাণের হাতে কিল ঘুষি চিমটি দিয়েই চলেছে,
কিন্তু অরিত্রাণ সে তো বডি বিল্ডার। ওয়াসিনাতের কোমল হাতে ছোট ছোট আঙ্গুলের চিমটি তার কাছে কিছুই না। ওয়াসিনাতের কথায় অরিত্রাণ সম্পূর্ণভাবে অবাক হয়ে যায়। ওয়াসিনাত চিৎকার করে বলে ওঠে, আপনি জানেন এই কুত্তাটা কি করেছে? শালা হারামজাদার দম! না বললে জানবো কিভাবে? কুত্তাটা তার নাতনির সমান মেয়েকে বাজেভাবে টাচ করেছে। ছি ছি, ভাবতেই আমার মেজাজ গরম হচ্ছে, মাথায় রক্ত উঠে যাচ্ছে। অরিত্রাণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। এবার সে ওয়াসিনাতকে নিচে নামিয়ে রাখে, রক্ত চক্ষু দিয়ে সামনে তাকায়। পুলিশ লোকটি আগে অরিত্রাণকে চিনতে পেরেছে, তাই সে ছুটে পালায়। আর ওয়াসিনাত শুরু থেকে বলা শুরু করে আগের ঘটনা। ওয়াসিনাত আজকে ভার্সিটির জন্যই তৈরি হচ্ছে। সে আজ নিজেকে কালো রঙের সাজ্জাইতো করেছে। কালো লং হাতার সিল্কের কাজবিহীন গাউন পরেছে, সাথে কালো হিজাব, আর হিজাবের বাম পাশে পিন দিয়ে নয়নতারা সাদা ফুল লাগিয়েছে। প্রতিবারের মতো আজও ভার্সিটি গিয়ে ক্লাস শেষ করে রিক্সার জন্য অপেক্ষা করছিল। টিএসসি মোড়ে এই টার্মে ট্রাফিক জ্যাম লাগে। ওয়াসিনাত পাশেই দাঁড়িয়েছিল। হঠাৎ সে দেখল একটা বাচ্চা মেয়ে, ৮-৯ বছর বয়স হবে এমন মেয়ে, একজন ট্রাফিক পুলিশকে বলছে, চাচা যান ফুল নেবেন? না, অন্য কিছু নিমু। পুলিশের কথা শুনেই মেয়েটা অবাক হয়ে তাকিয়ে আছে। এখনকার পরিস্থিতি একটা ৮-৯ বছরের মেয়েকেও অনেক ম্যাচিউর করে তুলছে। মেয়েটা লোকটার কথার ধরন বুঝতে পেরে সরে যেতে চাইছিল, কিন্তু তার আগেই লোকটা মেয়েটার হাত ধরে অন্য পাশের খালি জায়গায় নিয়ে যায় আর বাজেভাবে টাচ করে। ওয়াসিনাত এটা দেখে লোকটাকে ধাক্কা দিয়ে মেয়েটাকে ছাড়িয়ে চলে যেতে বলে। মেয়েটা দৌড়ে চলে যায়। এবার লোকটা ওয়াসিনাতকে দেখে বলে, আরে এ তো হুড়পড়ি, ওটাকে তো বাঁচালি, নিজেকে কিভাবে বাঁচাবি? বলেই ওয়াসিনাতের হাত ধরে। এই কুত্তা আমাকে দুর্বল ভাববি না। হাতে কামড় বসিয়ে, শোন, তোদের মতো মেয়েরা রাত হলে অরিত্রাণের মতো বড় বড় কোটিপতিদের কাছে দেহ দিয়ে দেয়, আর এখন সাধু সাজস? বেশ্যা কোথাকার! এটা শুনেই ওয়াসিনাত লোকটাকে লাথি মেরে ইট খুঁজে নিয়ে দৌড়াতে শুরু করে। তাই সবাই তাদের দিকে তাকিয়ে আছে। আসলে একটি হিজাবওয়ালা মেয়ে যদি রাস্তাময় হাতে ইট নিয়ে বাবার সমান কাউকে দৌড়ায়, এটা আমাদের আম জনতার দেখার জন্যে মুখ্য বিষয়ে বলাই যায়। ওইদিকে অরিত্রাণের আজ অনেক দেরিতেই ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রিমনকে খুঁজতে নিচে যায়। রিমন মাথায় কুল ওয়াটার ব্যাগ দিয়ে রেখেছে আর হেনার সাথে কথা বলছে। হেনাকে সে বলেছে যাতে সব মেয়েকে বের করে দেয় আর যাতে কোনো মেয়েকে অরিত্রাণের রুমে না পাঠায়। যে সকল মেয়েদের টাকা লাগবে তাদের টাকা দিয়ে দিতে। অরিত্রাণ রিমনের অবস্থা দেখিয়ে বলে ওঠে, এই তোর কি হয়েছে? মাথায় এটা কেন দিয়েছিস? অসুস্থ নাকি? আরে না, তোর চিন্তা করতে করতে আমার এই অবস্থা। দিন দিন তুই যা দেখাচ্ছিস, আমার তো নিজেরে পাগল মনে হচ্ছে। তা ভাই, আমি কি জানতাম তুই প্রেমে পড়লে এমন হয়ে যাবি? জাস্ট শাট আপ। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি প্রেমে পড়ি নাই। এখন নন স্টপ না বকে বাইকটা বাইরে নিয়ে আস, আমি খেয়ে বের হব, আর গার্লসরা যাতে না আসে। ওকে। মনে মনেই অবাক হলো। অরিত্রাণের লুক দেখে সে আর অবাক হতেই পারল না, তাই চুপচাপ কাজ করতে শুরু করে দেয়। অরিত্রাণ খাওয়া দাওয়া করে ওয়াসিনাতের বাসার সামনে যেতে চেয়েছিল, কিন্তু দেরি হয় সে ওয়াসিনাতের ভার্সিটিতেই চলে যায়। আর ভার্সিটির সামনে গিয়ে এই দৃশ্য দেখে বাকিটা সবার জানা। ওয়াসিনাত প্রচণ্ড রেগে আছে। তার নীলাভ চোখের চারপাশে লাল হয়ে আছে, গালগুলো নাক চামি লাল হয়ে আছে। অরিত্রাণ ওয়াসিনাতকে ভালো করে দেখে নিচ্ছে। কালো রং ফর্সা শরীরে ফুটে উঠেছে, কালো হিজাবের মাঝে লাল গোড়া মুখটা অসম্ভব সুন্দর লাগছে, যেন কোনো হুর মাটিতে নেমে এসেছে। অরিত্রাণ বলে ওঠে, লোকটাকে কেমন শাস্তি দিতে ইচ্ছে করছে? প্রথমে তার হাত কাটতে, তারপর জিভা কেটে নিতে ইচ্ছে করছে। জানোয়ারটা যাতে আর কখনো কাউকে এভাবে টাচ করতে না পারে, আর নোংরা ভাষায় যাতে কথা বলতে না পারে। হতে পারে সে এমন শাস্তি পাবে। কে দিবে শাস্তি? আপনার পরিত্রাণ বস কলার ধরে। আপনার জন্য শাস্তি দিতে পারি নাই। কেন ধরলেন? তা না হলে এতক্ষণে কুত্তাটার মাথা ফাটাই দিতাম। আসলে আমি অন্য কিছু মনে করেছিলাম। আপনি তো মনে করবেনই, ফালতু লোক।
অরিত্রাণ বুঝতে পেরেছে ওয়াসিনাত অনেক রেগে আছে, সাথে তার মনটাও খারাপ। এটা অরিত্রাণ কিছুতেই মেনে নিতে পারে না। তার তো ওয়াসিনাতের হাসি দেখতে ভালো লাগে, তাই সে ওয়াসিনাতের মন ভালো করতে লেগে পড়ে। হঠাৎ অরিত্রাণ ওয়াসিনাতের হাত ধরে হাঁটা শুরু করে। আকস্মিক ঘটনায় ওয়াসিনাত অবাক হয়। অরিত্রাণ হাঁটছে, ফুটপাতের রাস্তা ধরে, তার সাথেই ওয়াসিনাত। ফুটপাতে অনেক চুড়িওয়ালি চুড়ি বিক্রি করে। এটা ঢাকার বিখ্যাত কাঁচের চুড়ির দোকান। অরিত্রাণের কেন যেন খুব ইচ্ছে করছে ওয়াসিনাতকে কাঁচের চুড়ি পরিয়ে দিতে। এবার সে তার ইচ্ছেটা পোষণ করেই বসে। সে বলে বসে, ওয়াসিনাত চলো কাচের চুড়ি দেখি, চুড়িগুলো খুব সুন্দর। ওয়াসিনাত হাবার মতো তাকিয়ে আছে। একে তো তার মাথা গরম, তার উপর লোকটাকে সায়স্তা করতে পারে নাই এই লোকের জন্যে। সে বলে কিনা চুড়ি দেখতে ভাবা যায়। হঠাৎ কিছু হাতে ঢুকতে ফিল হলে ওয়াসিনাতের ঘোর কাটে। সে তাকিয়ে দেখে অরিত্রাণ তার সামনে হাঁটু গেড়ে বসে তাকে লাল রঙের চুড়ি পরিয়ে দিচ্ছে। অরিত্রাণের চুড়ি পরানোর ভাব দেখলে মনে হবে পৃথিবীর সব চাইতে মূল্যবান কাজ করছে সে। হঠাৎ কারোর কথায় তারা সামনে তাকায়। তাকিয়ে দেখে একটা ছেলে আর মেয়ে তাদের ছবি তুলছে আর বলছে, ওয়াও স্যার, আপনাদেরকে অসম্ভব সুন্দর লাগছে। এক কথায় কাপড় সব গোল। আরে স্যার, আপনার যে জিএফ আছে এটা তো জানা ছিল না। অবাক হয়ে মেয়েটা বলল। অরিত্রাণের মাথায় হাত। এই মেয়ে তো তাকে চিনে, যদি বলে দেয় তখন কি হবে? ওয়াসিনাত এমনিতেও কেমন কেমন করে তাকাচ্ছে। অরিত্রাণ কিছু না ভেবেই বলে ওঠে, এই তোমরা এদিকে এসো তো। ওয়াসিনাতের কাছ থেকে কিছু দূরে গিয়ে তাদের বলল, হেই তোমরা আমাকে চিনো? আপনাকে কে না চিনে স্যার? ছেলেটা বলল। স্যার, আমি তো আপনার অনেক বড় ফ্যান। মেয়েটা বলে উঠল, যাই হোক, আমার সাথে যে মেয়েটা আছে সে আমাকে চিনে না, মানে আমার আসল পরিচয় জানে না। সো তার সামনে তোমরা এই ব্যাপারে কথা বলবে না, আর যে ছবিটা তুলেছো আমাকে দিয়ে দিবে। তারা দুজনেই হাবার মতো তাকিয়ে আছে। অরিত্রাণের কথাগুলো তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। তারাও মাথা নেড়ে হ্যাঁ বলল। অরিত্রাণ আবার ওয়াসিনাতের কাছে গেল। ওয়াসিনাত ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। অরিত্রাণ ব্যাপারটা বুঝতে পেরে বলে ওঠে, আসলে ছবিটা আনতে গিয়েছিলাম, অনেক সুন্দর হয়েছে বলেছে তো তাই। হ্যাঁ হ্যাঁ আপু, উনি ঠিক বলেছে। হ্যাঁ হ্যাঁ আপু, উনি ঠিকই বলেছে। ছেলে মেয়ে। ওয়াসিনাত কিছু বলেইনি, কারণ তার মন খারাপ। তার এখন কিছুই ভালো লাগছে না, তাই সে চুপ করেই আছে। অরিত্রাণ ওয়াসিনাতের জন্য অনেকগুলো কাচের চুড়ি কিনেছে। তারপর ওয়াসিনাতকে নিয়ে সামনের বড় ফুলের দোকানে যায়। তারপর কিছু সাদা গোলাপ ওয়াসিনাতের দিকে এগিয়ে দেয়। ওয়াসিনাত ফুলগুলোকে একবার দেখছে তো অরিত্রাণকে একবার দেখছে। সে এতক্ষণ অরিত্রাণের দিকে নজরই দেয়ই নাই। ছেলেটা আজ অন্যরকম সেজে এসেছে। কালো টি শার্ট, উপরে কালো জ্যাকেট, কালো জিন্স, পায়ে কনভার্স, চুলগুলো আগের মতোই। এই লুকে অরিত্রাণকে দেখলে যে কেউ ফিট হবে। ওয়াসিনাত অবাক হয়ে ভাবছে এই গরমে অরিত্রাণ জ্যাকেট কেন পরেছে, তবে তাকে অসাধারণ সুন্দর লাগছে। সাদা গোলাপ দেখে ওয়াসিনাতের মন কিছুটা ভালো হয়ে যায়। সে ফুলগুলো নিতে নিতে এক ছেলেতেই হাসি দেয়। অরিত্রাণ তো হাঁ করে তাকিয়ে আছে। সে জানতো না কোনো মেয়ে সাদা গোলাপ পেয়ে এত খুশি হয়। ব্যাপারটা অদ্ভুত লাগলেও তার কাছে এখন হাসিটাই মূল্যবান, তাই হাসির দিকেই তাকিয়ে আছে। ওয়াসিনাত বলে ওঠে, থ্যাংক ইউ। এই গোলাপি কি আছে বলবে, যার কারণে এটা তোমার এত প্রিয়? সাদা গোলাপের বিশেষ একটা বৈশিষ্ট্য আছে যা এটাকে সবার থেকে আলাদা করে। কি বৈশিষ্ট্য? সাদা গোলাপ সৌন্দর্য এবং শান্তি দুটোই একসাথে বহন করে। অরিত্রাণ তাকিয়ে আছে আর ভাবছে এত বিশ্লেষণ করে কেউ ফুল পছন্দ করে এটা তার জানাই ছিল না। আসলে অনেক কিছুই তার জানায়নি, যা ওয়াসিনাত প্রতিনিয়ত জানাচ্ছে। ওয়াসিনাতের ডাকে অরিত্রাণ হুঁশ আসে। এভাবে তাকিয়ে থাকবেন না, পরে আবার প্রেমে পড়ে যাবেন। প্রেমে পড়লে কি সমস্যা? আনমনেই বলে ওঠে, অবশ্যই সমস্যা আছে। আমি চাই না সুন্দর ছেলে আমার প্রেমে পড়ুক বা আমি তার প্রেমে পড়ি। কেন? সুন্দর ছেলেদের মাঝে ভেজাল থাকে তাই? এটাও ঠিক, তবে তার চাইতে বড় ব্যাপারটা হলো সুন্দর ছেলেদের নিয়ে ঝুঁকি বেশি। কত মেয়ে যে এদের জন্য পাগল হয় আল্লাহ মালুম। আর এরাও একদম ক্যারেক্টারলেস হয়, আর আমার ক্যারেক্টারলেস ছেলেদের একদম পছন্দ না। তাই আমি সুন্দর ছেলেদের প্রেমে পড়তে চাই না, ব্যাস।
অরিত্রাণ কিচ্ছু বলল না। তার মুখ একদম চুপসে গেছে। কি বলবে বা করবে তার কিছুই মাথায় আসছে না। অরিত্রাণকে এভাবে চুপ থাকতে দেখে ওয়াসিনাত বলে ওঠে, চলেন ফুচকা খাই, আর আজকেরটাও আমি খাওয়াবো। তুমি রাস্তায় বসে ফুচকা খাবে? তো কি হয়েছে, আমি ফুটপাতের খাবারের দোকানের খাবার খেতে পছন্দ করি, আমার তো সেই লাগে, আপনারও ভালো লাগবে, চলেন। অরিত্রাণের হাত ধরে টানতে টানতে দোকানের সামনে এসে ওয়াসিনাত 2 প্লেট ফুচকার অর্ডার দেয়। অরিত্রাণ চারপাশে ভালো করে তাকিয়ে নাক ছিটকিয়ে দাঁড়িয়ে আছে। কি বিশ্রী পরিবেশ। তার এখন এখান থেকে লাফিয়ে চলে যেতে ইচ্ছা করছে, কিন্তু কিচ্ছু করার নেই, তাই দাঁড়িয়েই আছে। ওয়াসিনাত প্লেট পেয়ে খাওয়া শুরু করে। ঝালের কারণে ওয়াসিনাতের লাল ঠোঁট জোড়া আরও টুকটুকে লাল হয়ে আছে। অরিত্রাণের তো ইচ্ছে করছে ঠোঁটগুলো ছুঁয়ে দিতে, সাথে এক গাদা চুমু খেতে, তবে কিছুই করার নেই, তাই তাকিয়েই আছে। ওয়াসিনাত বলে ওঠে, খান না কেন? আমি খাই না ফুচকা। এই, আপনাদের ছেলে জাতির বড় সমস্যা, আসল জিনিসের মজা নিতে জানে না, ফাউল কোথাকার, গরুর দল খান বলছে। একটা ফুচকা অরিত্রাণের মুখে ঢুকিয়ে, অরিত্রাণ সব সময় বিদেশি খাবার খায়। সে ইতালিয়ান খাবারই বেশি পছন্দ করে। তেল জাতীয় খাবার, মশলা জাতীয় খাবার সে খায়ই না। তার উপর ঝাল তো সে একদমই খেতে পারে না, তাই ফুচকার ঝালে তার সম্পূর্ণ মুখ লাল হয়ে গেছে। ওয়াসিনাত এটা দেখে হু হা করেই হেসে ওঠে। এই, আপনাদের আর এক সমস্যা, ঝাল খেতে পারেন না, আবুল। চাচা, শুকনো ফুচকা দিন তো। দোকানদারকে উদ্দেশ্য করে দোকানদার চাচা শুকনো ফুচকা এনে দিলে ওয়াসিনাত তা অরিত্রাণের মুখে ঢুকিয়ে দেয়। অরিত্রাণ হাঁ করেই আছে। চা দেখেই ওয়াসিনাত তার চামিয়ে চেপে মুখ বন্ধ করে বলে ওঠে, আপনি খুব কম কথা বলেন, যেটা আমার একদম পছন্দ না। আর আমার বেশি কথা বলা পছন্দ না। মানে কি? আপনি কি বলতে চান আমি বেশি কথা বলি, আমাকে আপনার পছন্দ না? যান ভাগেন, আর আমার পেছনে পেছনে আসবেন না। আপনি আমাকে বাচাল বলতে চাচ্ছেন? চাচা, টাকাটা রাখেন। টাকা দিয়ে রেগে হাঁটা শুরু করে। এই আমি এমন কিছুই বলিনি। পিছনে যেতে যেতেই, তো কেমন কিছু বলছেন? একদমই পেছনে পেছনে আসবেন না। আঙ্গুল দেখিয়ে। এই সরি। ওয়াসিনাত শুনেও না শোনার ভান করে রিকশায় উঠেই যায়। রিকশায় উঠে বলে ওঠে, খিলখিল করে হেসে বলে ওঠে, ক্ষমা মহৎ গুণ, তাই ক্ষমা করে দিলাম। আসলে আমু কল দিছে, তাই তাড়াতাড়ি যেতে হবে, টাটা। ওয়াসিনাতের কাণ্ড দেখে অরিত্রাণ কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর ওয়াসিনাতের কথাগুলো মনে করে আনমনেই হেসে ওঠে, যা এই 15 বছর পরে প্রথম হয়েছে। নিজের হাসিতেই নিজেই অবাক। ওয়াসিনাত চুড়িগুলো নেয়নি, তবে ফুলগুলো নিয়েছে। অরিত্রাণ চুড়িগুলো নিয়ে হোটেলে চলে এসেছে। পরে দেখা হলে দিবে এটা ভেবে। ওয়াসিনাত বাসায় এসে তার আম্মুকেই সব বলে, আর প্রচুর কাঁদে। কান্নাটা তার হাত ধরার জন্য না, মেয়েটার জন্যে। যদি সে ওখানে না থাকতো তবে কি হতো বাচ্চা মেয়েটার সাথে ভাবতেই তার খুব কান্না পাচ্ছে। ওয়াসিনাত তার রুমে এসে ফ্রেশ হয়ে ব্যাগ থেকে ফুলগুলো বের করে দেখছে আর হাসছে। হাসির একমাত্র কারণ অরিত্রাণ। ওয়াসিনাত যখন রাগ করে চলে আসছিল তখন অরিত্রাণীর চেহারাটা দেখার মতো ছিল। দেখে মনে হয়েছে কোনো পিটুনি খেয়েছে। ব্যাপারটা মনে পড়তে ওয়াসিনাত হেসে ওঠে। অন্ধকার রুমে একটা লোককে বেঁধে রাখা হয়েছে। অরিত্রাণ তার সামনে বসে আছে, তার সাথে রিমনও আছে। অরিত্রাণ লোকটাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোর বাড়িতে কে কে আছে? স্যার, এবারের মতো মাফ করে দেন। আমি কি তোকে এটা জিজ্ঞাসা করেছি? এক ছেলে, এক মেয়ে, আর আমার বউ। ভালো, তোর তো মেয়ে আছে তাই না? তাহলে থাক, তোদের মতো জানোয়ারের সাথে এসব কথা না বলাই ভালো। তা তোর বেতন কত? স্যার, 25,000। আজ থেকে যদি তোর পরিবার প্রতি মাসে 1 লাখ টাকা করে পায় তাহলে তোর মতামত কি? লোকটা এবার আর কথা বলতে পারে নাই। সে চিৎকার করেই কাঁদছে, কারণ সে জানে অরিত্রাণ মানুষ মারতে দ্বিতীয়বার ভাবে না। আর সে যাদের মারে তাদের পরিবারের দায়িত্ব সে নিজে নেয়। এটা সম্পূর্ণ পুলিশ, আর্মি, সকল প্রকার বাহিনীই জানে। তাই সে ভয়েই কাঁদছে। আজ তাকে কেউ বাঁচাতে পারবে না। তুই যা ভাবছিস তাই ঠিক। জানোস আমি তোকে নিজের নিয়মে কোনো শাস্তি দিব না। যে মেয়েটার হাত ধরেছিস তার নিয়মে দিব। আল্লাহ তোর উপরে খুব দয়া করেছে। এই মেয়ে তোর মতো জানোয়ারের জন্যে খুব কম শাস্তি বরাদ্দ করেছে। দেখ, তোকে আমি ছেড়ে দিতাম, তবে কি জানোস ওই মেয়ে আছে না যার কোমল হাত ধরতে আমি দুবার ভাবি,
তার হাত তুই খুব সহজেই ধরে ফেলেছিস, ওটাই তোর ভুল। আর ওই বাচ্চা মেয়েটার গায়ে নোংরা স্পর্শের জন্যে ও খুব কষ্ট পেয়েছে, যা আমার এখানে লেগেছে। বুকের বাঁ পাশে হাত দিয়ে। ভাববি না সে আমার প্রেমিকা। আমি কিন্তু তোর প্রেমে পড়েছি কিনা তা জানি না, তবে তাকে আমার খুব প্রয়োজন। আর অরিত্রাণ খান তার প্রয়োজনীয় জিনিসের খুব ভালোভাবে যত্ন নিতে পারে। যাই হোক, ওকে কষ্ট দিয়ে তুই ভালো করস নাই, কিন্তু দেখ এত কষ্ট পেয়েও সে তোর জন্য কত সহজ শাস্তির কথা বলেছে। ভাবা যায় আসলেই তার মন মাটির তৈরি, যা থেকে হাজারো ফুল জন্ম নিতে পারবে। আমি কম কথা পছন্দ করি, বাট দেখ তোর সাথে কত কথা বললাম। হরিত্রাণ আর কথা বাড়ালো না। সে ধামা দিয়ে লোকটির হাত দুটি আলাদা করে দিল, তারপর জিহ্বটা টেনে কেটে দিল। লোকটি চিৎকার করতে পারে নাই, শুধু গঙ্গানির সাউন্ড করে বেরিয়ে আসছে। রিমন অবাক হলো অরিত্রাণের শত হিংস্র রূপ দেখে। সে এর আগেও অরিত্রাণকে মানুষ খুন করতে দেখেছে, তবে অরিত্রাণ নিজে কখনো নিজের হাতে কাউকে খুন করে নাই। এই প্রথম হাত কেটেছে, তবে আজ বড্ড বেশি হিংস্র মনে হচ্ছে। রিমনকে বলা হয়েছে লোকটাকে হাসপাতালে নিয়ে যেতে এবং তার পরিবারের সব দায়িত্ব অরিত্রাণ নিয়েছে এটা তাদের বলে দিতে, আর বলতে বলেছে ওর এই অবস্থা সন্ত্রাসীরা করেছে। অরিত্রাণের মেজাজ প্রচণ্ড গরম। সে ভাবছে রক্ষক যদি ভক্ষক হয় তবে মানুষ কার কাছে নিরাপদ থাকবে। কত মেয়ে যে এভাবে ডিফামেশনের শিকার হয়েছে এর কোনো হিসাব নেই। আর যারা রেপের শিকার হয়েছে তারা তো সঠিক বিচারই পাচ্ছে না। আসলে ভাবে কিভাবে? এখন তো রক্ষকরাই ভক্ষক। হ্যাঁ, এটা ঠিক, সে অনেক মেয়ের সাথেই রাত কাটিয়েছে, তবে কারো সাথে জোর করে না। তবে এটা তার উচিত হয়নি, তাই সেই মনে মনে অনুতপ্ত হচ্ছে। ওয়াসিনাত নামের মেয়েটা তার জীবনে না আসলে হয়তো তার এই অনুতপ্ততা জাগতই না। অরিত্রাণের ওই ওয়াসিনাত নামের মেয়েটাকে খুব খুব প্রয়োজন। এই একটা মেয়ে তার দুঃখ কমাতে পারে, তাকে হালকা করতে পারে, তার ক্ষতস্থানে মলম দিতে পারে। কথাগুলো ভাবছে আর শাওয়ার অন করে ভিজছে। কলিং বেলের সাউন্ডে ওয়াসিনাত ঘুমো ঘুমো চোখে দরজা খুলে দেয়। তবে সামনে থাকা ব্যক্তিকে দেখি তার ঘুম নিদ্রা সব উড়ে যায়। ওয়াসিনাত সামনে তাকিয়ে আছে। আজ কতদিন পরে সামনের লোক তাকিয়ে দেখছে। সে আর নিজেকে ধরে রাখতেই পারে নাই, তাই ঝাঁপিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরেছে। লোকটিও তাকে অতি যত্নে আগলে ধরে আছে। অনেকক্ষণ ধরে ওয়াসিনাতকে না আসতে দেখে তার মা হাত রাতে দরজার সামনে এসে থমকে যায়। সেই পরিচিত চিরচেনা ঘ্রাণ নাকি এসেছে বলে কথা। থমকে যাওয়ারাই ব্যাপার। ঠিকই ধরেছেন, ওয়াসিনাতের বাবা এসেছে। 6 মাস পরে আজ তাদের দেখা হয়েছে। ব্যাপারটা তাদের জন্য কতটা আনন্দের তারা এটা ভালো করে বলে বোঝাতেই পারবে না। তানভীর সাহেবের 2 ছেলেও এসে তাকে জড়িয়ে ধরে। শুরু হয় ওদের ভাই বোনের ঝগড়া। আলিফ একবার আসিফকে সরাতে ব্যস্ত, তো একবার ওয়াসিনাতকে। ওয়াসিনাতেরও একই অবস্থা, সাথে আসিফ ছোট তো আছেই, তবে শেষ জিত ওয়াসিনাতেরই হয়। কারণ একটাই, তার বাবাই তো তার পক্ষে আছে। ওয়াসিনাত তার বাবাকে প্রাণ ভরে জড়িয়ে ধরে থাকে কিছুক্ষণ। ওয়াসিনাতের মা তাদের অবস্থা না দেখলেও বুঝতে পারছে। তার চোখ জোড়া আপনা আপনি ভিজে আসে। কতদিন হয়ে গেছে তাদের কাউকে সে দেখে না। বাচ্চারা তাদের বাবাকে আসলে সব চাইতে বেশি ভালোবাসে, মাঝে মাঝে তো মায়ের চাইতেও বেশি। ওয়াসিনাতরা তাদের মাকে এভাবে কাঁদতে দেখে তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে। আর তাদের বাবা তাদের সবাইকে নিজের হাতে আবদ্ধ করে জড়িয়ে ধরতে চেষ্টা করছে। এটাই একটা সুখী পরিবার। মানুষের আসলে ধন সম্পদ না, একটা সুখী পরিবার প্রয়োজন। অরিত্রাণের তো ডলারে টাকার গোডাউন আছে, কিন্তু সে কি সুখী? না, সে তো একটুখানি সুখের সন্ধানে আছে। অরিত্রাণ সোফায় বসে আছে, আর তার সামনে আর একটা সোফায় তার দাদাজান বসে আছে। তিনি এবার মন্ত্রী পদেই জিতেছেন, তাই এখান থেকে দেশে থাকবেন। আজই আমেরিকা থেকে এসেছে, যদিও ভোটে জিততেই উনি আমেরিকার চিকিৎসা প্লাস কিছু কাজের জন্য গিয়েছিলেন। অরিত্রাণ তার দাদাকে খুব ভালোবাসে, আর তার দাদা তো অরিত্রাণ বলতেই অজ্ঞান। অরিত্রাণের দাদা সরফরাজ খান বলে ওঠে, দাদু ভাই,
শুনেছি তুমি নাকি গত 3 দিন বডিগার্ডস ছাড়া বাইরে গেছো। আসলে দাদাজান, আমার বডিগার্ডসদের সাথে রাখতে ভালো লাগে না, আর ওয়াসেনাতের কথা তো তুমি জানো, তাই বডিগার্ডসবিহীন চলতে হচ্ছে। দেখো, আমি সব জানি, কিন্তু তাও তোমার নিরাপত্তা আগে। আর তুমি তো জানো তোমার আশেপাশে শত্রুর অভাব নেই, সো তোমাকে নিজেকে সিকিউর রাখতে হবে। আশা করি তুমি বুঝতে পারছো। জি দাদাজান। অরিত্রাণ, কথাটা কি সত্যি? কোন কথা দাদাজান? তুমি নাকি প্রেমে পড়েছো। রিমন বলেছে না, ওকে তো আমি। ও বলতে হবে কেন? তোমার মুখে মেয়েটার বর্ণনা শুনেই বুঝতে পেরেছি যে তুমি তার প্রেমে পড়েছো। কথাটা ঠিক না, আমার শুধু তাকে ভালো লাগে, এছাড়া তেমন কিছুই না। কথাটা বলি রুম থেকে বাইরে চলে যায়। অরিত্রাণের দাদা হাসছে তার কাণ্ড দেখে, সাথে রিমনও হাসছে তার দাদার কথা।